মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে লোক এমন সব দ্রব্যের প্রয়োজন অনুভব করেছে যেগুলো নিজ দেশের ভূখণ্ডের সীমানা ছাড়িয়ে পার্শ্ববর্তী দেশের ভূখণ্ডেও মেলে না। এমতাবস্থায় দ্বারস্থ হতে হয় আন্তর্জাতিক বাণিজ্যের। অতীতের দীর্ঘ সময় এই কাজ সম্পন্ন হতো বিচিত্র সব পণ্য মুদ্রায়, কিন্তু বিশ্বায়নের এই যুগে বৈশ্বিক অর্থনীতি এত বিশালাকার ধারণ করেছে যে সেখানে কোনো প্রকার পণ্য মুদ্রা ব্যবহার করে লেনদেন সম্ভব নয়। তাই দুনিয়া জোড়া কাগজে মুদ্রার ছড়াছড়ি। কিন্তু সেখানেও বাধে বিপত্তি। এক দেশের মুদ্রা তো অন্য দেশে প্রচলিত নয়। যেমন জাপানে ইয়েন, ভারতে রুপি, রাশিয়াতে রুবল, তুরস্কে লিরা এবং বাংলাদেশে টাকা। এক্ষেত্রে এক একটি দেশ, যেমন বাংলাদেশ, যদি যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু ইলেকট্রনিক সরঞ্জাম আমদানি করে, তাহলে দুটি ভিন্ন মুদ্রার দেশ আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে সৃষ্ট দেনা পাওনা মেটাবে কোন উপায়ে? এক্ষেত্রে অবশ্য উপায় একটা আছে। এক দেশের মুদ্রার মূল্যকে অন্য দেশের মুদ্রায় রূপান্তর করে কাজটি সারা যায়। এটিকে বলা হয় মুদ্রা বিনিময়ের হার নির্ধারণ। মুদ্রা বিনিময়ের হার নির্ধারণের কারণে $1 কিনতে বাংলাদেশি মুদ্রায় খরচ হচ্ছে 100 টাকা, অথচ সেই মার্কিন ডলারকে ভারতীয় মুদ্রা কিনে নিচ্ছে মাত্র 80 রুপিতে। এ থেকে বোঝা যাচ্ছে দেশে শুধু মুদ্রার নামে নয়, মুদ্রার মানেও ভিন্নতা রয়েছে। কিন্তু মুদ্রা যখন বিনিময়ের উপযুক্ত মাধ্যম, তখন এক এক দেশের মুদ্রার মানে কেন এই রকম ফের? এ প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের জানতে হবে এক দেশের মুদ্রার বিনিময় হার বা এক্সচেঞ্জ রেট অন্য দেশের মুদ্রার বিনিময়ের বিপরীতে কিভাবে নির্ধারিত হয়। যেমন আমরা যদি বুঝতে পারি $1 বিনিময় হার 100 টাকা সমমূল্যের কিভাবে হলো, তাহলে আমরা সহজেই জানতে পারবো ডলার এবং টাকার মানের পার্থক্য কেন হয়, তথা এক এক দেশের মুদ্রার মান কেন এক এক রকম হয়। দুটি দেশের মুদ্রার বিনিময় কি হবে, এই প্রশ্নের উত্তর এক বাক্যে দেওয়া সম্ভব না হলেও এক্ষেত্রে বেশ কিছু উপযোগী তত্ত্ব বিবেচনা করে মুদ্রার বিনিময় হার বা মান নির্ধারণ করা যায়। যেমন স্বর্ণমান তত্ত্ব। অতীতে পণ্য মুদ্রা বা কমোডিটি মানি, যেমন ধান, যব, কড়ি, ধাতব মুদ্রা ইত্যাদি দিয়ে আধুনিক বাণিজ্য চালানো যখন হয়ে ওঠে দুষ্কর, ঠিক তখনই বিনিময়ের আধুনিক মাধ্যম হিসেবে কাগজে নোটের আগমন ঘটে। তবে শুরুতে ব্যাংক স্বর্ণমুদ্রা জমা রেখে তার বিপরীতে একটি নির্দিষ্ট পরিমাণ কাগজের নোট ছাপত। সেই নোটে লেখা থাকতো, এই নোট যার হাতে থাকবে সে যখন চাইবে তাকে সমমূল্যের স্বর্ণ ব্যাংক দেবে। এই ধরনের মুদ্রাকে বলা হতো স্বর্ণমান মুদ্রা বা কমোডিটি বেজ মানি। যে দেশে স্বর্ণমান মুদ্রা ব্যবস্থার প্রচলন থাকে তাকে বলা হয় স্বর্ণমান দেশ, আর মুদ্রার বিনিময় হারকে বলা হয় স্বর্ণমান বিনিময় হার। একটি উদাহরণ দিলে সহজে বোঝা যাবে। ধরা যাক যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ উভয় দেশে স্বর্ণমান মুদ্রা ব্যবস্থা প্রচলিত। একদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ 1 আউন্স স্বর্ণ জমা রেখে $1000 ছাপায়, অন্যদিকে বাংলাদেশ ব্যাংক সমপরিমাণ স্বর্ণ জমা রেখে 1 লক্ষ টাকা ছাপায়। এক্ষেত্রে আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে মুদ্রার বিনিময় হারের অনুপাত হবে 1:100। এটি স্বর্ণমান বিনিময় হার। এটা দিয়ে বোঝানো হচ্ছে মার্কিন $1 জন্য যে পরিমাণ স্বর্ণ যুক্তরাষ্ট্রের ব্যাংকে জমা আছে, বাংলাদেশ ব্যাংকে তা 100 টাকার জন্য জমা আছে। অর্থাৎ মার্কিন $1 মূল্য বাংলাদেশের 100 টাকা ধরা হবে। ঊনবিংশ শতাব্দী হয়ে বিংশ শতাব্দীর দ্বিতীয় শতক পর্যন্ত মুদ্রার বিনিময় হার এভাবেই নির্ধারিত হতো। সেকালের দেশগুলো একটি নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ জমা রেখে ভিন্ন পরিমাণ মুদ্রা ছাপাতো বলে দেশভেদে মুদ্রার মানেরও ভিন্নতা দেখা দেয়। পার ভ্যালু তত্ত্ব। বিংশ শতাব্দীর তৃতীয় দশকের কথা। দেশে দেশে স্বর্ণমান মুদ্রার সূর্য তখন অস্তমিত। তবে সেই সময়েও স্বর্ণমানকে আঁকড়ে ধরে রেখেছিল মার্কিন ডলার। স্বর্ণের সাথে সরাসরি সংযোগ ছিল বলে যে কোনো মুদ্রার তুলনায় মার্কিন ডলার ছিল অধিক নির্ভরযোগ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক লেনদেনের প্রয়োজনে স্থিতিশীল বিনিময় হার ব্যবস্থার প্রবর্তনের লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF প্রতিষ্ঠিত হয়। মার্কিন ডলারের নির্ভরযোগ্যতা বিবেচনা করে IMF তার সদস্য দেশগুলোকে পরামর্শ দেয় প্রতিটি দেশ যেন তাদের দেশের বিনিময়ের হার তথা মুদ্রার মান ডলারের সাপেক্ষে নির্ধারণ করে। IMF এর এই ব্যবস্থার নাম দেয় পার ভ্যালু ব্যবস্থা। উদাহরণস্বরূপ জাপান এবং যুক্তরাজ্যের কথা বলা যাক। সে সময় জাপান ডলার প্রতি ইয়েনের বিনিময় হার ঘোষণা করে 360 ইয়েন। অনুরূপভাবে যুক্তরাজ্য ডলার প্রতি দেশীয় মুদ্রা পাউন্ডের বিনিময় হার ধরে 0.36 পাউন্ড। এক্ষেত্রে জাপান এবং যুক্তরাজ্যের বিনিময়ের হার নির্ধারিত হয় 360 ইয়েন সমান 1 মার্কিন ডলার সমান 0.36 পাউন্ড, বা 360 ইয়েন সমান 0.36 পাউন্ড। এটি IMF এর পার ভ্যালু ব্যবস্থা। আর মার্কিন ডলারের পেছনে স্বর্ণের সরাসরি সংযোগ তো ছিলই। সে সময় 1 আউন্স স্বর্ণের জন্য মার্কিন ডলারের দাম ধরা হয়েছিল $35 মার্কিন ডলার। ফলে যে কোনো দেশ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক
ফেডারেল রিজার্ভকে মার্কিন ডলার জমা দিয়ে সমমূল্যের স্বর্ণ সংগ্রহ করতে পারত। সহজ কথায়, স্বর্ণমান ব্যবস্থায় কাগজে মুদ্রার পিছনে স্বর্ণের যে ভূমিকা ছিল, এক্ষেত্রে সেই আসনে বসেছিল মার্কিন ডলার। যদিও বিষয়টি অনেক দেশের ক্ষেত্রেই মুদ্রানীতির সাথে সাংঘর্ষিক হতো, তবুও 1970 সাল পর্যন্ত এই তত্ত্বের মাধ্যমে এভাবেই এক এক দেশের মুদ্রার মান এক এক রকম নির্ধারণ করা হতো। লেনদেনের ভারসাম্য তত্ত্ব। পার ভ্যালু ব্যবস্থার বিলুপ্তি ঘোষণার পর থেকে কাগজে মুদ্রার পেছনে থাকা স্বর্ণ শক্তি উঠে যায়, যার দ্বারা কাগজে নোট পরিণত হয় হুকুমি মুদ্রা বা ফিয়াট মুদ্রায়। ফিয়াট মুদ্রার পরিমাণ কোনো সীমিত বস্তুর উপর নির্ভরশীল নয় বলে এর বিনিময় হার আর স্থির রইল না। এবার মুদ্রার বিনিময় হারকে বলা হলো ভাসমান বিনিময় হার বা ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। যে তত্ত্বের মাধ্যমে এটি নির্ণয় করা হয় তার নাম লেনদেনের ভারসাম্য তত্ত্ব বা ব্যালেন্স অফ পেমেন্ট থিওরি। যেমন ধরুন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইলেকট্রনিক সরঞ্জাম আমদানি করলে তখন তাদের আমদানিকৃত দ্রব্যের মূল্য পরিশোধ করতে হলে ডলার কিনতে হয়, যা মুদ্রা বাজারে ডলারের চাহিদা সৃষ্টি করে। অর্থনীতির একটি চিরন্তন সত্য হচ্ছে, পারিপার্শ্বিক অবস্থা অপরিবর্তিত থেকে কোনো বস্তুর চাহিদা বৃদ্ধি পেলে বস্তুটির দাম বাড়বে। ডলারের বেলায়ও এমনটি ঘটবে। টাকার বিপরীতে ডলারের মূল্য বাড়বে এবং একটি ভারসাম্য অবস্থায় এসে এর বিনিময় মূল্য নির্ধারিত হবে। ফলে দেশীয় মুদ্রায় ডলার কিনতে হলে বেশি অর্থ খরচ করতে হবে। এক কথায়, টাকা তার মান হারাবে। উদাহরণ হিসেবে বলা যায়, স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশি এক মার্কিন ডলার কিনতে খরচ হতো 7 টাকা, কিন্তু এই ডলার বিপরীতে মান হারাতে হারাতে এখন তা হয়েছে 100 টাকার উপরে।